কখনো ভেবে দেখেছেন ভারতেরই একটা রাজ্য একসময় একাই গোটা ব্রিটিশ শিল্প বিপ্লবে টাকা জুগিয়েছিল? আর আজ সেই একই রাজ্য থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়েকে একটা সাধারণ চাকরির জন্য অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। চলুন আজ আমরা এই কাহিনীর গভীরে যাব, কিভাবে এশিয়ার এক অর্থনৈতিক পাওয়ার হাউস আজ এই অবস্থায় এসে পৌঁছল। শুধু এই তুলনাটা একবার দেখুন। স্বাধীনতার সময় ভারতের মোট শিল্প উৎপাদনের ২৭% আসত একা বাংলা থেকে, আর এখন দেশের জিডিপিতে বাংলার অবদান ৩%-ও কম। যে বাংলা ছিল বিনিয়োগের স্বপ্ন, আজ সেখানে নতুন বিনিয়োগ আনতেই কালঘাম ছুটে যাচ্ছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই অমচম পতনটা হলো কেন? অনেকেই বলেন দেশভাগের কথা, কিন্তু সত্যিটা তার চেয়েও অনেক বেশি জটিল আর গভীর। চলুন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। আজকের বাংলাকে বুঝতে গেলে আমাদের একটু অতীতে ফিরে তাকাতেই হবে। চলুন দেখে নিই সেই সময়টা যখন বাংলা ছিল বিশ্বের অন্যতম সেরা ধনী আর সমৃদ্ধ একটা অঞ্চল। এই তথ্যটা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। ব্রিটিশরা আসার আগে গোটা বিশ্বের অর্থনীতির প্রায় 25% ছিল ভারতের দখলে, আর সেই বিশাল ভারতীয় অর্থনীতির 40%ই আসত একা বাংলা থেকে। ভাবা যায় ঠিক কতটা সমৃদ্ধি ছিল এই অঞ্চলে। তখনকার দিনে একটা কথা খুব চালু ছিল, কলকাতাকে বলা হতো প্রাচ্যের লন্ডন। ব্রিটিশরা শুধু ভারত নয়, পুরো পূর্ব গোলার্ধটাকেই নিয়ন্ত্রণ করত এই কলকাতা থেকে। আর এর পেছনের শক্তিটা আসতো বাংলা টাকা থেকে, যে টাকা দিয়েই পশ্চিমের শিল্প বিপ্লবের চাকা ঘুরেছিল। শোষণটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল তার একটা উদাহরণ দিই। রবার্ট ক্লাইভ গভর্নর হিসেবে বাংলায় মাত্র কয়েকটা বছর কাটিয়েছিলেন, আর তাতেই তিনি আজকের মূল্যে প্রায় $50 মিলিয়ন সমান সম্পদ নিয়ে ব্রিটেনে ফিরে যান। এই একটা তথ্যই বলে দেয় কি বিপুল পরিমাণ সম্পদ এখান থেকে লুট করা হয়েছে। ব্রিটিশদের শোষণ তো একটা বড় কারণ ছিলই, কিন্তু বাংলার পতনের আসল গল্পটা একটা নতুন মোড় নেয় 60-এর দশকে, যখন একটা নতুন শব্দ, একটা নতুন সংস্কৃতি বাংলার শিল্পের মেরুদণ্ডটাই ভেঙে দিল। দেখুন, স্বাধীনতার পর ধাক্কা এসছে। প্রথমে দেশভাগ হলো, পাটকলগুলো পড়ল ভারতে, কিন্তু বেশিরভাগ পাটের জমি চলে গেল পূর্ব পাকিস্তানে। এরপর এলো ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি, যা বাংলার খনিজ সম্পদের স্বাভাবিক সুবিধাই কেড়ে নিল। 1965-তে রেলের বাজেট কমানোয় রাজ্যের ইঞ্জিনিয়ারিং শিল্প বসে গেল। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই 1967 সালের রাজ্যে ক্ষমতা এলো বামপন্থী সরকার। আর তারপরই জন্ম নিল সেই বিখ্যাত শব্দটা ঘেরাও। এটা কিন্তু সাধারণ স্ট্রাইক বা ধর্মঘট ছিল না। ভাবুন একবার, শ্রমিকরা কারখানার ম্যানেজারদের দিনের পর দিন তাদের অফিসেই তালা বন্ধ করে রাখছে, খেতেও দিচ্ছে না, বেরোতেও দিচ্ছে না। এটা ছিল প্রতিবাদের এক চরম আর আগ্রাসী রূপ। এর ফল কি হলো? ফলটা মারাত্মক। এই যে দেখুন, মাত্র কয়েকটা বছরেই বাংলার শিল্প উৎপাদন 27% থেকে সোজা অর্ধেক হয়ে গেল, মানে 13.5%-এ নেমে এলো। এই আগ্রাসী ইউনিয়নবাজি বলা চলে রাজ্যের শিল্পের কোমরটা একেবারে ভেঙে দিয়েছিল। এরপর শুরু হলো বামফ্রন্টের সেই বিখ্যাত 34 বছরের শাসনকাল। আর এই সময়টাতেই এমন একটা সিস্টেম তৈরি হলো যা বাংলার ভবিষ্যৎটাই ঠেক করে দিল। বাংলায় একটা অদ্ভুত মডেল তৈরি হলো, যেখানে পার্টি আর সরকার মিলেমিশে একাকার হয়ে গেল। কে পার্টি আর কে সরকার, তার মধ্যে কোনো পার্থক্যই রইল না। দলের কথাই হয়ে উঠল আইন। অবস্থাটা এমন ছিল যে একজন সাধারণ পার্টি কর্মীরও ক্ষমতা ছিল পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করার। এই সিস্টেমটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ বোধহয় মরিচঝাপির ঘটনাটা। ভাবুন একবার, অসহায় কিছু শরণার্থী দেশভাগের শিকার হয়ে সুন্দরবনের একটা দ্বীপে আশ্রয় নিয়েছে, আর সেই রাজ্যের সরকারই তাদের চারপাশ থেকে ঘিরে ফেলল। খাবার বা জলের জন্য বেরোলে তাদের ওপর গুলি চালানো হলো, অথচ এই সরকারেই নিজেদের বলতো গরিবের সরকার। আর এই ব্যাপারটা শুধু বড় রাজনীতিতে আটকে ছিল না, এটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ঢুকে পড়েছিল। ধরুন, আপনি একটা বাড়ি বানাবেন, আপনি কিন্তু নিজের ইচ্ছেমতো দোকান থেকে জিনিস কিনতে পারবেন না। আপনাকে স্থানীয় পার্টির সিন্ডিকেটের কাছ থেকেই সব সামগ্রী কিনতে হবে, তাও আমার অনেক বেশি দামে। আসলে এটাই ছিল পার্টি চালানোর জন্য এক সংগঠিত তোলাবাজির মডেল। সিন্ডিকেটের সাথেই এলো আরেকটা শব্দ, কাটমানি। ব্যাপারটা খুব সহজ। সরকার থেকে কোনো প্রকল্পের টাকা এলো, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগে পার্টির বিভিন্ন স্তরের নেতারা তার থেকে একটা কাট বা অংশ রেখে দিত। এটা কিন্তু কোনো এক দুজনের দুর্নীতি ছিল না, এটা একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছিল। এই ব্যবস্থার নিষ্ঠুরতাটা কোন পর্যায়ে পৌঁছেছিল শুনলে অবাক হবেন। অভিযোগ আছে যে সবচেয়ে গরিব পরিবারের সদস্যের সৎকারের জন্য যে 2000 টাকার সরকারি অনুদান দেওয়া হতো, সেখান থেকেও কাটমানি নেওয়া হতো।
স্বাভাবিকভাবেই ৩৪ বছরের এই শাসনের পর মানুষ একটা পরিবর্তন চাইছিল, আর সেই পরিবর্তনের স্লোগান নিয়ে উঠে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক কথাই বলা যায় বাংলার রাজনীতিতে একটা ফেনোমেনন। কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, সাধারণ পরিবার থেকে উঠে আসা এক লড়াকু নেত্রী। তার সাধারণ জীবনযাপন সবকিছুই মানুষকে টেনেছিল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, বামেরা তাদের রাজত্বের একেবারে শেষে গিয়ে যখন শিল্প আনতে চাইল, ঠিক সেই শিল্পের বিরুদ্ধেই আন্দোলন করেই তিনি ক্ষমতায় এলেন। কথা ছিল পরিবর্তন হবে, বলা হলো বাংলা আবার শিল্পে ফিরবে, দুর্নীতি থাকবে না। কিন্তু বাস্তবে কি হলো? অভিযোগ তো সেই একই, সিন্ডিকেট, কাটমানি নাকি আজও চলছে। আর বিনিয়োগকারীরাই বা কেন আসবে? তাদের কাছে তো গুজরাট বা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য অনেক বেশি নিরাপদ আর লাভজনক। তো এত কিছুর পর আজ আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা হলো এক অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য, যা আজকের বাংলাকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। ভাবুন একবার, একদিকে বাংলায় রয়েছে অসাধারণ মেধা, সমৃদ্ধ সংস্কৃতি, অন্যদিকে অর্থনৈতিক স্থবিরতা। একদিকে বুদ্ধির চর্চা, অন্যদিকে সামান্য চাকরির জন্য তরুণদের রাজ্য ছাড়া। যে বাংলা একসময় ছিল বিশ্বের অর্থনৈতিক ইঞ্জিন, আজটা যেন একটা সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, বাংলার এই পরিণতির জন্য কি শুধু দেশভাগ বা কেন্দ্রের বঞ্চনার মতো বাইরের কারণগুলোই দায়ী, নাকি প্রায় ১ শতাব্দী ধরে শিল্পের চেয়ে আদর্শকে বেশি গুরুত্ব দেওয়ার মানসিকতাই এমন একটা ফাঁদ তৈরি করেছে যেখান থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়া যাচ্ছে না? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের অবশ্যই জানান।